আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। হঠাৎ করে গতকালকে থেকে একটা আলোচনা মার্কেটে আসছে যে উপদেষ্টা মাহফুজের আসলে কি হয়েছে। এখন উপদেষ্টা মাহফুজের যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন, উপদেষ্টা মাহফুজের বাবা তিনি কট্টর বিএনপি পন্থী একজন মানুষ। ইভেন গেল কয়েকদিন আগে এটা বিএনপির কমিটি তৈরি হয়েছে ওনাদের এলাকায়, সেটার মধ্যেও তিনি কিন্তু সম্ভবত সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। যে আওয়ামী লীগ দল হিসেবে যেটি করেছে বা আওয়ামী লীগের দলের থেকে যারা এই দুষ্কৃতিকারী যারা এই অন্যায়গুলো করেছে, অপরাধগুলো করেছে, তাদের বিচার করা হবে, কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের পক্ষে তারা নন। পিনাকি ভট্টাচার্য, তোর যদি হ্যাডম থাকে, তোর যদি সাহস থাকে, তাহলে আমি প্যারিসে এসেছি, তুই এসে আমাকে বোঝা। শত শত মানুষের সামনে ডিবেট হবে, তারা তোকে ঘিরে দেখবে। মাহফুজ আলম সেই বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করছেন মন্ত্রিসভার ভেতরে একটা ছায়া কমিটি গড়ে উঠেছে, যেই ছায়া কমিটির অনুমোদন ছাড়া মাহফুজ আলম কোনো কাজ করতে পারছেন না। বাংলাদেশের জনগণ এটা চাই, আন্তর্জাতিক মহল এটা চাই। আওয়ামী লীগ নির্বাচন করবে, জাতীয় পার্টি করবে, 14 দল করবে, বামপন্থী করবে, ডানপন্থী করবে, সব দল নির্বাচন করবে। তাদের নিষিদ্ধ করে দিয়ে তাদের ভোটগুলো আপনাদের বাক্সে নেবেন। আওয়ামী লীগের বিপুলভাবে উঠে আসা নিয়ে কারো ক্ষমতা নেই এই উঠে আসাকে আটকে দেয়ার। দেশের মিডিয়াকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে সত্যি খবর চেপে রাখতে সফল হয়েছে বটে ইউনূস সাহেবের সরকার। মানুষকে বলছে বটে যে সব ঠিক হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দেবেন, সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। হঠাৎ করে গতকালকে থেকে একটা আলোচনা মার্কেটে আসছে যে উপদেষ্টা মাহফুজের আসলে কি হয়েছে। এখন উপদেষ্টা মাহফুজের যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন, উপদেষ্টা মাহফুজের বাবা তিনি কট্টর বিএনপি পন্থী একজন মানুষ। ইভেন গেল কয়েকদিন আগে এটা বিএনপির কমিটি তৈরি হয়েছে ওনাদের এলাকায়, সেটার মধ্যেও তিনি কিন্তু সম্ভবত সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। আবার উপদেষ্টা মাহফুজের যে রাজনৈতিক দর্শন বা ফিলোসফি, সেখানে কিন্তু এন্টি জামাত ইসলাম একটা ডোজ কিন্তু তার ব্লাডের মধ্যে আছে। বেশ কয়েকবার স্টেটাস দিয়েছেন আর পরবর্তী সময় এই পোস্টগুলো সরাইতে বাধ্য হয়েছেন, বাট এটাকে ব্লাড থেকে সরে যায় নাই। সর্বশেষ এনসিপির যে রাজনৈতিক মতাদর্শ, সেইটাও অনেকটা মওদুদি পন্থী বা জামাত ঘেঁষা এরকম দৃষ্টিকোণ থেকে তিনি কিন্তু বলছিলেন এই দেশে মানুষের মানে এই টাইপের কোনো রাজনৈতিক দল চায় না, ভিন্ন কিছু করার। এর মধ্যে আজকে আপনারা নিউজটা দেখছেন, আমিও দিছি গতকালকে থেকে আলোচনা যে এই সরকার আসার পর জনগণের আশা আকাঙ্ক্ষা কিভাবে রাজনৈতিক দলগুলা ওয়ান কাইন্ড অফ জিম্মি করে ফেলছে। যেমন বিএনপি ভাগাভাগি করে নিয়ে আনিছে, জামাত ভাগাভাগি করে নিয়ে আনিছে, মাহফুজ অন চেয়ার, অন স্টেজ অ্যান্ড অন ক্যামেরা সে এই কথাগুলো বলছে। এখন এই কথাগুলো কেন বলছে, সবার মধ্যে একটা ইন্টেনশন ছিল। ওই কথাগুলোর মধ্যে একটা অংশ ছিল মাহফুজ বলছিল যে আমি আজকে আসি কিনা এটাও জানি না, কালকেও পড়ে যেতে পারি। কে মাহফুজকে সরাই দিচ্ছে? যে কোনো সময় উপদেষ্টা মাহফুজ বরখাস্ত হতে পারে, এমনকি নিজেই পদত্যাগ করতে পারে, পর্দার পেছনে হয়তো অনেক কিছু ঘটতে পারে। তো আমজনতা ধরে নিচ্ছে যে মাহফুজ বেসিক্যালি আপনার জামাতের চাপে আছে, সরকারের মধ্যে জামাতের প্রভাব আছে, সেখান থেকে হয়তো নির্দিষ্ট গোষ্ঠী, ব্যক্তি অথবা কোনো দল চাচ্ছে না উপদেষ্টা মাহফুজ সে ক্ষমতায় থাকুক। আর এই বিষয়টা নিয়ে যে বিগত 2 মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন দাবি করেছেন মাহফুজ। কারণ হিসেবে তার বক্তব্য যে রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা জানিয়েছেন। গত 2 মাস ধরে মাহফুজ অনিশ্চয়তায় আছে যে কখন নেমে যাই, মানে আমি কখন নামবো আমি জানি না। তার মানে আপনি যখন কোনো কর্ম করবেন আর আপনি জানেন না, দ্যাট মিনস অদৃশ্য কোনো কিছু অথবা দৃশ্যমান কোনো কিছু আপনার আশেপাশে ঘটছে, বাট আপনি মেক শিওর হতে পারতেছেন না যে আপনার মেয়াদটা কতক্ষণ। লাইক আজরাইল আমার চারপাশে ভাই ঘুরতেছে, এই মুহূর্তে হয়তো আছে, আপনার আশেপাশেও আছে। এই নিউজ দেখতে দেখতে হয়তো কারো জীবন চলে যাবে। নিউজ ক্লিক করছেন, আজরাইল বসে ছিল, পরে মরে হয়ে গেছেন, আল্লাহ মাফ করুক। সবাই চিন্তা থাকেন, দোয়া করি। তো এই যে একটা অনিশ্চয়তা, কখন মরে যাই, তার মানে আমি মরমু জানি, প্রত্যেকটা মানুষ আমরা মরমু। তো উপদেষ্টা মাহফুজ সে ভাবতেছে যে কোনো সময় তার পদত্যাগ হইতে পারে, তিনি সরে যেতে পারেন। আমি যখন প্ল্যান ওয়াইজ কোনো কাজ করতেছি সেটা একরকম, আর যখন আমার প্ল্যানের বাইরে অন্য কারো প্ল্যান কার্যকর হইতে পারে সেটা হচ্ছে আরেক রকম। তো উপদেষ্টা মাহফুজকে কি আসলে সরিয়ে দেওয়া হচ্ছে, অথবা ধরেন মানে এমন কোনো পর্দার অন্তরালে এমন কোনো কিছু ঘটছে, অথবা ভারত কি আসলে মাহফুজকে অপছন্দ করছে? কারণ একটা ছবি তিনি প্রকাশ করেছিলেন, তার বক্তব্য যে রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করছে তারা কাজ করার ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারবেন। আবার ধরেন তার যে নিজের টিমই ধরতে পারি আমরা এনসিপিও কিন্তু তাকে এই মুহূর্তে পছন্দ করছেন। আপনি দেখবেন মাহফুজের নামটাম সে নেই না তারা কোনো না কোনোভাবেই, এমনকি এনসিপির রাজনৈতিক মতাদর্শ নিয়ে তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, স্বাভাবিকভাবে আমি সার্জিসরে, হাসনাতরে যদি আপনারা একটু ভালো করে ফোকাস করেন, অথবা নাসির পাটোয়ারি সহ যারা আছে, এত সহজ ক্যারেক্টার কেউ না। আওয়ামী লীগের বিপুলভাবে উঠে আসা নিয়ে কারো ক্ষমতা নেই এই উঠে আসাকে আটকে দেয়ার। দেশের মিডিয়াকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে সত্যি খবর চেপে রাখতে সফল হয়েছে বটে ইউনূস সাহেবের সরকার। মানুষকে বলছে বটে যে সব ঠিক হ্যাঁ।
ফ্যাসিস্ট হাসিনাকে মানুষ আগের মতোই ঘৃণা করে, আর সরকারের সুরে সুর মিলিয়ে একই গান গাইছে বাংলাদেশের মিডিয়া। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঠিক খুঁজে বের করছে সব ঠিক নেই। তারা ঠিক দেখছে আওয়ামী লীগ জেগে উঠেছে, বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে। সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট তার 26 সেপ্টেম্বর সংখ্যায় এক বড় সড়ো প্রবন্ধ লিখেছে শেখ হাসিনার দলের এই তীব্র গতিতে উঠে আসা নিয়ে। প্রবন্ধের শিরোনাম তারা দিয়েছে আওয়ামী লীগ ডাউন বাট নট আউট। তার মানে আওয়ামী লীগের গ্রাফ, আওয়ামী লীগ একটু নিচে নেমে এসছে কিন্তু শেষ হয়ে যায়নি। আর এজন্যই বিদেশের যেসব শক্তি যারা পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকারের, সেই আমেরিকা, ব্রিটেন, তারা হঠাৎই আওয়ামী লীগের প্রতি প্রেম দেখিয়ে বলতে শুরু করেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল, তবে শেখ হাসিনাকে সরাতে হবে নেতৃত্ব থেকে। এই বিষয় নিয়ে গতকাল আমি একটি ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন, না দেখে থাকলে দয়া করে দেখে নেবেন। যে এই যে একটা দাবি উঠেছে যে শেখ হাসিনাকে পাল্টে দিয়ে শেখ হাসিনার অবশ্যম্ভাবী প্রত্যাবর্তন কেন সেই বিষয়টি নিয়ে এইবার ওই পত্রিকা যে আলোচনা করেছে, মানে সিঙ্গাপুর পোস্ট, সেটা ছোট্ট করে আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছে। সেখানে বলা হয়েছে শেখ হাসিনার অবশ্যম্ভাবী প্রত্যাবর্তন, ইউনূস সরকারের অপশাসনের বিরুদ্ধে জনমত। এই খবর দিয়ে সিঙ্গাপুর পোস্ট বলছে ঢাকায় বাড়ছে আওয়ামী লীগের প্রভাব, ঢাকায় আওয়ামী লীগের মিছিল ও সমাবেশের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, যা সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও জনগণের মধ্যে শেখ হাসিনার ক্রমবর্ধমান সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একই কথা বলছে ভারতের সরকারি সংবাদ মাধ্যম অল ইন্ডিয়া রেডিও। তারা এই কয়েকদিন আগেই এক বিশেষ প্রতিবেদনে বলেছে তীব্র গতিতে দেশের রাজনীতিতে নিজের স্থান শক্ত করে নিচ্ছে শেখ হাসিনার দল। আর সবচেয়ে বড় কথা হলো যে দমন পীড়নের ভয়ে মানুষ চুপ করেছিল কয়েকটা মাস, সেই ভয় কিন্তু কেটে গেছে অনেকটাই মানুষের। 2025 সালের সেপ্টেম্বরে পুলিশ একদিনেই 244 জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছিল, যা এ পর্যন্ত দৈনিক হিসাবে সর্বোচ্চ সংখ্যা। এর আগে বিভিন্ন অভিযানে আরো কয়েক হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়ে জেলখানায় রয়েছেন, তবু মানুষ ভয় পাচ্ছে না। উল্লেখযোগ্যভাবে সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশের ঢাকার সংসদ ভবনের কাছে 1000-এরও বেশি আওয়ামী লীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছে। এছাড়া তেজগাঁও এলাকায় কয়েক হাজার মানুষ এবং গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের কাছে কয়েক হাজার মানুষের সমাবেশ হয়েছে। একই ছবি সারা দেশের অন্যান্য শহরে। এই যে মানুষ এভাবে ব্যাপকভাবে বিপুলভাবে রাজপথে নেমে এসেছে ও আসছে, এরা সবাই যে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বা আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে এতকাল, তা কিন্তু নয়। এদের অনেকেরই রাজনৈতিক পরিচয়ে আওয়ামী লীগ ছিল না কোনোদিন। এদের অনেকেই এমনকি বিএনপি দলের প্রতি অনুরক্ত ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের মিছিলে এসে তারাই স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের সরকার বারবার দরকার। বাংলাদেশে আমার এক ভক্ত দর্শক আছে, শিক্ষিত যুবক। তার কথা অনুযায়ী আগে সে কখনো আওয়ামী লীগ করেনি, করতো না। তার নিজের কথায় সে ব্যক্তিগতভাবে অরাজনৈতিক মানুষ হলে ভোট দিত বিএনপিকে, সুতরাং বিএনপিকে সমর্থন করত। কারণ সে বলল যে শেখ হাসিনার দেশ চালনার পদ্ধতির সে ছিল তীব্র সমালোচক। তার বিএনপিকে সমর্থন করার আরো একটা বড় কারণ, মুক্তিযুদ্ধের সমস্ত শ্রেয় শেখ হাসিনার পরিবার দখল করে নেয়ার যে রাজনীতি, সেই রাজনীতির সে বিরোধী। কিন্তু যেভাবে গত বছর 5 আগস্টে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হলো, তার মাথায় প্রস্রাব করলো কিছু নোংরা বিপ্লবী রাজাকার, সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিরা দেশ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়ার যে অভিযান শুরু করলো, সে সেটা মানতে পারেনি। আর তখনই তার বিশ্বাস জন্মালো যে বিএনপি আগে সে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা যাই থাকুক না কেন, বিএনপি, বর্তমান বিএনপি, তারাও রাজাকারের একটি সংস্করণ ছাড়া অন্য কিছু নয়। সে নিজেকে মানসিকভাবে সরিয়ে নিল বিএনপি থেকে। পরিবর্তনের সেই শুরু। তারপর থেকে গত কয়েক মাস ধরে সেই পরিবর্তন আরো গভীর হয়েছে অন্তর্বর্তী সরকারের অপশাসনে। রাজনীতি, অর্থনীতি চূড়ান্ত বিপর্যয় মানুষকে ঠেলে দিয়েছে সরকার বিরোধিতার পথে। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের এক সমাবেশে উপস্থিত হয়ে, মানে যেখানে সিনিয়র কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন, এমন এক বৈঠকে উপস্থিত হয়ে রীতিমতো এই বিস্ফোরক মন্তব্য করেছেন যে তিনি জানেন না যে
আজকেই তাকে নেমে যেতে হয় কিনা, মানে তার চাকরি কতদিন আছে তা নিয়ে তার ভেতরে ভীষণ একটা আশঙ্কা কাজ করছে, এই কথা একেবারে খোলাখুলি সরাসরি বলেছেন। দেখেন, মাহফুজ আলম প্রায়ই ফেসবুকে বেশ আলোড়ন তোলা পোস্ট দেন এবং তারপর এটা একরকম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মাহফুজ আলম আলোড়ন তোলা পোস্ট দেবেন এবং তারপর সেই পোস্ট তিনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সরিয়ে নেবেন বা সংশোধন করবেন। কিন্তু সেই পোস্টগুলো নিয়ে আলোচনা চলবে। এমন অবস্থায় মাহফুজ আলম খুব সচেতনভাবেই নিশ্চয়ই তৃতীয় মাত্রার খ্যাত সাংবাদিক জিল্লুর রহমানের যে এনজিও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর এক আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এমন একটা মন্তব্য করেছেন অসংখ্য টিভি ক্যামেরার উপস্থিতিতে। সাংবাদিক জিল্লুর রহমান ছিলেন, সাংবাদিক কামাল আহমেদ ছিলেন যিনি সংবাদ মাধ্যম সংস্কার কমিশনের প্রধান ছিলেন, এবং সেখানে বিএনপি এবং জামায়াতের মিডিয়া সেলের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন। এমন একটা জায়গায় মাহফুজ আলম যে বলে বসলেন যে আজকেই নেমে যেতে হয় কিনা সেটারও কোনো ঠিক ঠিকানা নেই, সেটা যে তিনি বুঝে শুনে বলেছেন, সবখানে এটা বলবার সাথে সাথে এই কথাটার শিরোনাম হয়ে যাবে সেটা তিনি জানতেন, এবং দাবানলের মতো তার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়বে সেটাও কিন্তু তিনি জানতেন। এবং এই মন্তব্য যে ফেসবুক পোস্টের মতো মুছে দেওয়ার বা সংশোধন করে নেবার কোনো সুযোগ ঘটবে না সেটাও তিনি বুঝেছেন এবং বুঝেই তিনি কিন্তু এই মন্তব্য করেছেন বলে আমার ধারণা। মাহফুজ আলমের বক্তব্য শুনে আসা জরুরি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি কিভাবে বলছেন, তার ভেতরের হতাশা কতটা প্রকাশ করতে চাইছেন সেগুলো বোঝবার জন্য পরিষ্কারভাবেই মাহফুজ আলম এই সময়ে বলছেন যে শুধুমাত্র যে মানে তিনি তার উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছেন এখন তাই নয়, 2 মাসের বেশি সময় ধরে আছেন। কিন্তু পুরো বক্তব্যটা যদি শোনেন মনে হবে যে আসলে ডিসেম্বর থেকেই এই সরকারকে একরকমের অসহযোগিতা করছে প্রশাসন, সচিবালয়, এরকম নানা গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং মাহফুজ আলম সরাসরি বলছেন যে সকলেই, মানে সচিবালয়ের ভেতরে তো বটেই, সকলেই একরকমের সরকার বদলের অপেক্ষা করছে। মাহফুজ আলম বলছেন যে রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করায় এই অবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর এই স্লোগান নাকি যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, সেই স্লোগান নাকি তিনি এমনকি তার হেয়ার রোডের বাড়িতে বসেও শুনতে পেতেন। ঠিক কারা এই স্লোগান দিয়েছিল মনে করে দেখেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জানুয়ারিতে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারেও বলেছিলেন সরকারে ছাত্র উপদেষ্টারা থাকলে সরকার নিরপেক্ষতা হারাবে, ভোটের আগে তাদেরকে সরে যেতে হবে। মে মাসে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ সুনির্দিষ্টভাবে বিএনপির দাবির মধ্যে ছিল। প্রথমে দাবিটা তুলেছিলেন ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে শপথ পড়ানো হয় যাতে তাকে, সেই কারণে রাজপথে আন্দোলনের দাবি তোলা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপির নেতা, এবং এরপর বিএনপি নেতৃবৃন্দ কিন্তু এই দাবি তোলেন। রুহুল কবির রিজভী আহমেদ তার নয়াপল্টনের অফিসে, বিএনপির অফিস থেকে বসেও বলেছিলেন যে তারা চান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এই 2 ছাত্র উপদেষ্টা যাতে সরে যায়। কিন্তু ঠিক রাজপথে ছাত্র উপদেষ্টাদেরকে সরিয়ে নেওয়ার জন্য স্লোগান হয়েছে, আর সেই স্লোগান হেয়ার রোডে বসে শুনতে পেয়েছেন সেটা মনে করতে পারছি না। এবং মে মাসে মনে করে দেখুন, এরপর জুনের বৈঠক হয়ে গেল এবং তারপর থেকে আমরা কিন্তু কখনো আর ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি বিএনপির মুখে ভুলেও শুনি নাই। জুনে লন্ডনে তারেক রহমান আর ডক্টর ইউনূসের বৈঠক হয়ে যাওয়ার পর মাহফুজ আলম যে বলছেন ছাত্র উপদেষ্টাদের উপরে একটা চাপ আছে এবং যে কারণে তার আজকেও নেমে যেতে হয়, সেই কথাটা 2 ছাত্র উপদেষ্টার জন্যই সত্যি বলে বিশ্বাস করা যায় না। কারণ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রে আমরা জানি, আমরা তথ্য প্রমাণ সহ খবর পেয়েছি এবং সেই প্রমাণ নানা সময়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে হাজির হয়েছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো বটেই, বাংলাদেশে পথ পদায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই মানি মেকিং মেশিনকে গুরুত্বপূর্ণভাবে চালু রেখেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র উপদেষ্টা। আমরা জানি যে এই যে মাহফুজ আলম বলছেন যে বিশেষ করে জুনে তারেক রহমান এবং ইউনূসের বৈঠক হয়ে যাওয়ার পর মানে রাজনৈতিক মানে একরকমের এমন পালাবদল ঘটেছে যে সবাই পরবর্তী সরকারের অপেক্ষা করছে আর যে কোনো সময় ছাত্র উপদেষ্টাদের চাকরি যাবে। আমরা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রে কিন্তু তাকে দেখেছি যে তিনি একেবারেই কেন্দ্রে বসে আছেন সরকারের শক্তির, যে কারণে জুলাই মাসে যখন এনসিপি জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা অনুষ্ঠিত হলো এবং রোড টু মার্চ টু গোপালগঞ্জ নামের কর্মসূচি ঘোষণা করে তারা গিয়ে গোপালগঞ্জে হাজির হলেন এবং গোপালগঞ্জে প্রতিরোধের মুখে পড়বার পর সাজোয়া জানে করে পালিয়ে এলেন, তখন আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে পোস্ট দিয়েছেন যে তিনি আর স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে গোপালগঞ্জে বিক্ষোভকারীদের কিভাবে দমন করতে হবে সেটা একরকমের
কন্ট্রোল রুমে বসে, রাজধানীতে বসে তারা পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সেখানকার তৎপরতা, প্রহরা সবকিছু নিশ্চিত করছেন জুস খেতে খেতে। কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার চাকরি নড়বড়ে ভাববার সুযোগ নাই। এটা তো জুলাই মাসের কথা। এমনকি সপ্তাহ দুয়েক আগে আওয়ামী লীগের মিছিল রাজধানী সহ সারা বাংলাদেশে বেড়ে যাবার পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করেই একটা জরুরি বৈঠক ডাকলেন, যেখানে পুলিশ প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ উপদেষ্টা বৃন্দ উপস্থিত ছিলেন, যে কিভাবে আওয়ামী লীগের মিছিল দমন করতে হবে এবং কিভাবে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ আরো তৎপর হচ্ছে না আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে, সেই বৈঠকেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ডক্টর ইউনূসের একদম পাশে বসে থাকতে দেখা গেছে এবং তিনি একটা সক্রিয় ভূমিকা রেখেছেন যে পুলিশ যথেষ্ট কাজ করছে কিনা, পুলিশের বিরুদ্ধে কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারবার জন্য, ঝটিকা মিছিল বন্ধ করতে না পারবার জন্য, এবং কি কি পুরস্কারের ব্যবস্থা করা যায় সেসব ঘোষণাও কিন্তু সেই বৈঠকের পরে আসতে শুরু করেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই সরকারের এতটাই গুরুত্বপূর্ণ পদে আছেন বা পজিশনে, পরিস্থিতিতে আছেন যে এমনকি গুলশানের চাঁদাবাজিতে তার অংশগ্রহণের বা তার তৎপরতার, তার তত্ত্বাবধানের যেসব প্রমাণ গুলশানের চাঁদাবাজিতে ধরা পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভিডিওতে প্রকাশ করে দিলেন, সেই কেলেঙ্কারির পরেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কেশাগ্র স্পর্শ করা যায়নি। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র উপদেষ্টা, AK-47 রাইফেলের গুলি নিয়ে বিমানবন্দরে ধরা পড়েছেন, তাতেও তার চাকরি নড়বড়ে হয়নি। সচিবালয়ে বা মন্ত্রণালয়েও তার অবস্থান, তার কর্তৃত্ব কমে এসেছে, কিংবা নগর ভবনে, কিংবা সারা বাংলাদেশ জুড়ে স্থানীয় সরকার ব্যবস্থার কোনো অঙ্গে তার কর্তৃত্ব কমে আসে এমন কথা শোনা যায়নি। কিন্তু মাহফুজ আলম বলছেন তার চাকরি আজকেও চলে যেতে পারে, এবং মাহফুজ আলম সেই বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করছেন মন্ত্রিসভার ভেতরে একটা ছায়া কমিটি গড়ে উঠেছে, যেই ছায়া কমিটির অনুমোদন ছাড়া মাহফুজ আলম কোনো কাজ করতে পারছেন না। কারা মন্ত্রিসভার ভেতরেও, মানে উপদেষ্টা পরিষদের ভেতরেও কারা সেই মোর পাওয়ারফুল, আরো অধিক শক্তিশালী উপদেষ্টারা, যারা মিলে সরকারের কোন কাজ করা যাবে, কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না সেই সিদ্ধান্ত নিচ্ছেন, যে বৈঠকে মাহফুজ আলম ডাক পাচ্ছেন না। আমার মনে হয় মাহফুজ আলমের বক্তৃতাটা ভিডিওতে শুনলে খুব স্পষ্ট হবে যে পত্রিকায় এই যে কবে নেমে যেতে হবে তার ঠিক নাই বলে যে শিরোনাম করা হয়েছে, তার চেয়ে অনেক গভীর অর্থবহ কথা জানান দিতে চেয়েছেন মাহফুজ আলম সাংবাদিকদের সামনে, ভিডিও ক্যামেরার সামনে, টেলিভিশন ক্যামেরার সামনে। এবং তিনি বলেছেন, সবসময় তো বলি না, আজকে জানিয়ে গেলাম। শুনে আসি তিনি মন্ত্রী পরিষদের ভেতরে আরো শক্তিশালী মন্ত্রিসভার ভেতরকার একটা কমিটি নিয়ে কি বলছেন, আর কি বলছেন চাকরি নিয়ে তার অনিশ্চয়তা সম্পর্কে। মন্ত্রী পরিষদের ভিতরে একটা ছায়া কমিটি মিটিং এ বসতেছে, 2টা মিটিং আমি মাত্র পাইছি, কারণ আমি 5 জন উপদেষ্টাকে একসাথে পেতে হবে। মাত্র 2টা মিটিং আমি করতে পারছি। আই ক্যানট ডিসাইড অন মাই ওন, কারণ ওটা মন্ত্রী পরিষদের যে কমিটি ওনারা ঠিক করবেন, ওনারা 5 জন মিলে ঠিক করবেন, ওনারা আমার সিনিয়র, ওনারা ঠিক করবেন যে এটা কি হবে কি হবে না, দেন আই উইল গো ফর লাইসেন্স, গিভিং লাইসেন্স। আমি তো এখানে আমি বললাম তো আমার এই যে মানে সীমাবদ্ধতাগুলো আছে, এটা আমি বাইরে বলতে পারি না, আজকে এই সুবাদে আমি বলে রাখলাম, কারণ আমার তো কালকে নামতে হবে, আমি জানি না আজকে নামতে হইতে পারে। সো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে 15ই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন, আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকবো। মাহফুজ আলম চাকরি নিয়ে এতটাই হতাশ যে তিনি এমন কথাও বলেন যে কদিন আগে যে নতুন করে প্রতিযোগিতাটা শুরু করেছেন, তার নিজ উদ্যোগে আবার শুরু হয়েছে, তো সেই প্রতিযোগিতাটা কবে শুরু হবে, কবে শেষ হবে, এগুলোও তিনি ঠিক করেছেন। মানে নতুন কুড়িটা শুরু করতে সম্ভবত তাকে মন্ত্রিসভার ভেতরের যে আরেকটা শক্তিশালী কমিটি, সম্ভবত সেই শক্তিশালী কমিটিতে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও আছেন, হয়তো আছেন মাহফুজ আলমের স্যার আসিফ নজরুলও, কিন্তু মাহফুজ আলম নাই। সেই মন্ত্রিসভার সেই শক্তিশালী উপদেষ্টা বৃন্দের অনুমোদন ছাড়াই হয়তো তিনি নতুন কুড়িটা শুরু করতে পেরেছিলেন, কিন্তু মাহফুজ আলম বলছেন যে সেই নতুন কুড়িটাও শেষ পর্যন্ত তিনি উপদেষ্টা পদে থাকতে পারবেন কিনা তা তার জানা নেই। দেখেন, মাহফুজ আলম এর চেয়েও যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে বিএনপি এবং জামায়াতে ইসলামী একরকমের কারাকারি করে প্রশাসন, বিশ্ববিদ্যালয় সহ সকল উচ্চ পর্যায়ের পদ ভাগাভাগি করে নিয়েছে এবং এখন এরপর তারা আর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সহযোগিতা করতে রাজি হচ্ছে না। বিএনপি জামায়াতের একরকমের রাজনৈতিক ভাগাভাগিতেই এই সরকার চলছে। শুনে আসি তিনি কি বলছেন। বিসি নিয়োগ হইলো 10 জন বিএনপির, 3 জন জামাতের হইলো, তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইলো, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইলো। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল, কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%।
হ্যাঁ, সব লোক সেট করা শেষ, এবার ডিসেম্বর থেকে শুরু হলো অসহযোগ। তাহলে মাহফুজ আলম শুধুই কি ছাত্র উপদেষ্টাদের সরে যাওয়ার ইঙ্গিত দিলেন, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের গঠনে একটা পরিবর্তনের সম্ভাবনা তিনি জানান দিতে চাইলেন? এই তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমানের, তৃতীয় মাত্রার সঞ্চালক বিখ্যাত সাংবাদিক জিল্লুর রহমানের এনজিওর এই আলোচনায় বসে, এই আলোচনাটির অর্থায়ন করেছিলেন যুক্তরাজ্য সরকার এবং দ্য এশিয়া ফাউন্ডেশন, এমন একটা সমাবেশে বসে মাহফুজ আলম কি আসলে এই কথাটাই জানান দিতে চাইলেন যে বিএনপি জামায়াতের একরকম ভাগাভাগিতে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরে আরেকটা ছায়া উপদেষ্টা পরিষদ আছে যারা সব সিদ্ধান্ত নিচ্ছে, তারা মিলে কি তিনি একটা কোনো নতুন রকমের সরকার গঠনের ইঙ্গিত দিতে চাইলেন? মনে রাখবেন, এই মাহফুজ আলম 5ই আগস্টের বর্ষপূর্তির দিন, তার আগের দিন আগস্টের 4 তারিখ 1-11 পদধ্বনি শোনা যায়, ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছিলেন, এবং তার কিছুক্ষণ বাদেই অবশ্যই ব্যাপক আলোচনা যখন শুরু হলো যে 5ই আগস্টের আগের দিন কিনা ডক্টর ইউনুস যেই মাহফুজ আলমকে 1 বছর আগে আমেরিকায় নিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মাস্টার মাইন্ড হিসেবে, সেই ব্যক্তি নাকি এখন বলছেন 1-11 পদধ্বনি শোনা যায়। তখন মাহফুজ আলম তার স্বভাবসুলভ ভঙ্গিতে সেই ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে কিছু সংশোধন এনে লিখলেন, 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এরপর নানাজন তাকে নানা রকম প্রশ্ন প্রতিক্রিয়া এসব করবার পর মাহফুজ আলম কয়েকজন প্রশ্নকারীর প্রশ্নের জবাবে লিখেছিলেন, অনৈক্য এবং স্যাবোটাজের কারণেই 1 বছরের মাথায় এমন পরিস্থিতি। মাহফুজ আলম, ডক্টর ইউনুসের পরিচয় করিয়ে দেওয়া মাস্টার মাইন্ড, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরকার অন্তর্কোন্দল, এখানে একটা বিশেষ শক্তিশালী পক্ষের প্রভাব, সেখান থেকে কোনো কোনো উপদেষ্টার ছিটকে পড়া, যেমন মাহফুজ আলম নিজেকে সেখানে একটা অনিরাপদ অনিশ্চিত অবস্থায় দেখতে পান, এই সবগুলো বিষয় ফাঁস করে দিতেই সম্ভবত মাহফুজ আলম ফেসবুকের আশ্রয় না নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে বক্তব্যের আশ্রয় নিয়েছেন। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন। এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল লিখা আছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।